সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে সুযোগ কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিনা চাকমা, প্রবাসন, পৌরনীতি ও সুশাসন, সুযোগ কলেজ, বাগাইছড়ি, রাঙ্গামাটি। আজকে আমি তোমাদের সাথে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট আর 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমি এর আগে 1919 সালে ভারত শাসন আইন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছিলাম বিস্তারিত। তারই ধারাবাহিকতায় আজকে আমি 1935 সালে ভারত শাসন আইনটা নিয়ে আলোচনা করব। এখন 1935 সালে ভারত শাসন আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা গুরুত্বপূর্ণ আইন হিসেবে অভিহিত করা হয়। এখন এই আইন সৃষ্টি পটভূমি সম্পর্কে আমি আলোচনা করব। 1935 সালের ভারত শাসনটা মূলত করা হয়েছিল 1919 সালের ভারত শাসন আইনটা যেটা করা হয়, এটা ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ার প্রেক্ষিতে দেখা যায় 1927 সালে মূলত ব্রিটিশ সরকার 1927 সালে জন সাইমনের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করে, যেখানে দেখা যায় এই কমিশনের কাজ হচ্ছে ব্রিটিশ ভারতের জন্য ভবিষ্যৎ সংবিধান প্রণয়ন সম্পর্কে সুপারিশ পেশ করার জন্য মূলত এই কমিশনটা গঠন করা হয়। এই কমিশন 7 জন সদস্য মিলেই মূলত এই কমিশনটা গঠন করা হয়। এখানে কোনো ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি। এই সাইমনের যে কমিশন গঠন করা হয়, এটাতে কোনো ভারতীয় সদস্য না থাকার কারণে ভারতীয় নেতৃবৃন্দ এটাকে শ্বেতাঙ্গ কমিশন নামে অভিহিত করেন। তারা এই কমিশনের যে রিপোর্ট এটা তারা প্রত্যাখ্যান করেন। এর প্রেক্ষিতে দেখা যায় কংগ্রেসের মতিলাল নেহেরুকে সভাপতি করে তারা ভারতের জন্য একটি সংবিধানের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে তারা একটি কমিটি গঠন করেন। এই কমিটি মূলত 1928 সালে মতিলাল নেহেরু একটি রিপোর্ট পেশ করে, যেটা নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এর আগেও আমি বলেছিলাম এই নেহেরু রিপোর্টে মূলত মুসলমানদের আশা বা স্বার্থ রক্ষা করা হয়নি বিধায় আমরা জানি যে 1929 সালে জিন্নার যে 14 দফা 28 সালে নেহেরু রিপোর্ট প্রকাশ করা হয়। এই নেহেরু রিপোর্ট আর 1929 সালে 14 দফা পেশ করার ফলে দেখা যায় ভারতের এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়। আবার এদিকে 1930 সালে গান্ধীর নেতৃত্বে দেখা যায় ব্রিটিশদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়। এই যে অচল অবস্থা বা শাসনতান্ত্রিক সমস্যা নিরসনের জন্য ব্রিটিশ সরকার 1930 আর 32 সালের মধ্যে তারা গোলটেবিল বৈঠক করে। গোলটেবিল বৈঠক করার মাধ্যমে দেখা যায় ভারতীয়দের যে মনোভাব জানার তারা চেষ্টা করেন। তো এই গোলটেবিলের বৈঠকের ফলাফল মূলত ভারতীয় জনগণকে অবহিত করার জন্য তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে। এই শ্বেতপত্রের শিরোনাম দেওয়া হয় ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য প্রস্তাব সমূহ। এই যে গোলটেবিল বৈঠকের ফলে যে তারা একটি শ্বেতপত্র প্রকাশ করে, যাতে এতে ভারতীয় জনগণ জানতে পারে তাদের এই রিপোর্ট সম্পর্কে। তো এর প্রেক্ষিতে দেখা যায় এই শ্বেতপত্র যে প্রস্তাব করা হয় এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আর সে সম্পর্কে রিপোর্ট পেশ করার জন্য 1933 সালে একটি যুক্ত নির্বাচন কমিটি গঠন করা হয়। এই কমিটি দেশীয় রাজ্যগুলো থেকে 7 জন প্রতিনিধি আর ব্রিটিশ ভারত থেকে মূলত 21 জন প্রতিনিধিকে ইংল্যান্ডে আমন্ত্রণ জানায়।
তো পরবর্তীতে দেখা যায় এই কমিটি যুক্ত কমিটি একটি রিপোর্ট পেশ করে। তো এই রিপোর্ট 1934 সালে পেশ করা হয়। এই রিপোর্টের প্রেক্ষিতে ভারত সচিব স্যামুয়েল হোল মূলত ব্রিটিশ কমন্স সভায় এটা পেশ করে। এটা 1935 সালের ফেব্রুয়ারি দিকে পেশ করে। আর হচ্ছে 1935 সালে 2রা আগস্ট এটা হচ্ছে ব্রিটিশ রাজকীয় অনুমোদন লাভ করে এটা আইনে পরিণত হয়, যেটা আমরা 1935 সালে ভারত শাসন আইন হিসেবে আমরা জানি। এটা গেল হচ্ছে 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট নিয়ে বা পটভূমি নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি আলোচনা করব এর 1935 সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য। এখানে তোমরা দেখো আমি কিছু পয়েন্ট লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, ক্ষমতার বন্ধন, কেন্দ্রে দ্বৈত শাসন, যুক্তরাষ্ট্রীয় আদালত, আর হচ্ছে নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। তারপরে বার্মার পৃথকীকরণ, মুসলমান প্রতিনিধিত্ব, প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, রাজ প্রতিনিধির পদ সৃষ্টি, স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ করা হয়। 1925 সালের আইনের মাধ্যমে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এটি একটি হচ্ছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে এই আইন দ্বারা দেখা যায় ব্রিটিশ শাসিত প্রদেশসমূহ এবং হচ্ছে ভারতীয় যে রাজন্যবর্গ শাসিত অঞ্চলগুলো মিলে মূলত সর্বপ্রথম এই যে সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা গঠনের ব্যবস্থা করা হয়। তবে এক্ষেত্রে দেশীয় যে রাজ্যগুলো তাদের মূলত এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তাদের স্বাধীন ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়। তারা ইচ্ছা করলে এই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে থাকতে পারবে, আর ইচ্ছা না করলে তারা এখানে এই ব্যবস্থার মধ্যে থাকবে না, এই ধরনের করা হয়। আর হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনের 1925 সালের আইনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। প্রদেশে মূলত ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। প্রদেশের উপরে যে দায়িত্ব দেওয়া হয় তা যেমন ধরো আইন, শিক্ষা, কৃষি ইত্যাদিতে প্রাদেশিক সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এই প্রাদেশিক স্বায়ত্তশাসনের ফলে। আর হচ্ছে প্রাদেশিক সরকার ও পরিষদের উপর দেখো কেন্দ্রীয় সরকারের যে কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ, এটা ক্ষমতা সীমিত করা হয়। প্রাদেশিক গভর্নর আর হচ্ছে মন্ত্রীদেরকে তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী করা হয়, যেটা প্রাদেশিক স্বায়ত্তশাসন করা হয়। আর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনের মাধ্যমে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হয়। উচ্চ কক্ষের নাম রাষ্ট্রীয় সভা আর নিম্ন কক্ষের নাম করা হয় হচ্ছে ব্যবস্থাপক সভা। এখানে রাষ্ট্রীয় সভার মধ্যে 260 জন হচ্ছে সদস্য ছিল, 260 জন। তো এর মধ্যে দেশীয় রাজ্যগুলো বা ব্রিটিশ শাসিত যে রাজ্যগুলো ছিল এগুলো থেকে বা প্রদেশগুলো থেকে 156 জন করা হয়। আর হচ্ছে দেশীয় রাজ্যগুলো থেকে 104 জন সদস্য মনোনীত করা হয়। এটা হচ্ছে রাষ্ট্রীয় সভা। তারপরে রয়েছে আমাদের ব্যবস্থাপক সভা। এটা হচ্ছে 375 জন সদস্য নিয়ে এটা গঠিত হয়। দেশীয় রাজ্যগুলো শাসকগণ কর্তৃক মনোনীত। এখানে মূলত 125 জন, আর ব্রিটিশ ভারতের প্রদেশগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি হচ্ছে আমাদের 250 জন মিলে 375 জন সদস্য নিয়ে ব্যবস্থাপক সভাটা গঠন করা হয়। তো এটা গেল হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। তারপরে ক্ষমতার বন্টনের ক্ষেত্রে তোমরা দেখো আমরা 1919 সালে ভারত শাসন আইনে কি দেখেছিলাম, কেন্দ্র আর প্রদেশের মধ্যে ক্ষমতাটা কি ভাগ করে দেওয়া হয়েছিল। এখানে দেখো এই আইনের মাধ্যমে শাসন সম্পর্কিত যাবতীয় বিষয়গুলোকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে
কেন্দ্রীয় বিষয়, তারপরে প্রাদেশিক বিষয়, আর হচ্ছে যুগ্ম বিষয়। তোমরা দেখো এখানে কি বলেছি, ক্ষমতা 3 ভাগে ভাগ করা হয়, কেন্দ্রীয়, প্রাদেশিক আর হচ্ছে যুগ্ম। তো এই বিষয়গুলোকে, কেন্দ্রের বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশ রক্ষা, যোগাযোগ আর হচ্ছে বৈদেশিক সম্পর্ক, মুদ্রা। এগুলো হচ্ছে কেন্দ্রীয় তালিকাভুক্ত ছিল, এগুলো তা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত করা হয় এই সকল বিষয়গুলো। তারপরে আমাদের রয়েছে প্রাদেশিক বিষয়সমূহের মধ্যে আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ, কৃষি, এগুলা হচ্ছে প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয়। যুগ্ম যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে ফৌজদারি আইন, ফৌজদারি বিচার প্রণালী, বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিধি, উইল, চুক্তি প্রভৃতি হচ্ছে এই যুগ্ম বিষয়ের মধ্যে ছিল। এই যুগ্ম বিষয়গুলো মূলত কেন্দ্র আর প্রদেশ যৌথভাবে এটা শাসন করবে বা শাসিত হবে। এই যুগ্ম বিষয়গুলো উপরে তাদের এখতিয়ার বা ক্ষমতা দেওয়া হয়। তারপরে তোমরা দেখো কেন্দ্রের দ্বৈত শাসন। আমরা জানি যে 1919 সালের ভারত শাসন আইন প্রদেশে দ্বৈত শাসন করা হয়। তো এই যে এই বৈশিষ্ট্যগুলো মিলিয়েও কিন্তু দুইটা আইনের মধ্যে পার্থক্য করা যায়। কেন্দ্রে দ্বৈত শাসন করা হয় আর 1919 সালে ভারত শাসন আইনে করা হয় প্রদেশে দ্বৈত শাসন। তো কেন্দ্রে এই আইনের মাধ্যমে প্রদেশে দ্বৈত শাসনটা বাতিল করে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়। এর মাধ্যমে সংরক্ষিত আর হস্তান্তরিত বিষয়সমূহকে দেখা যায় দুভাগে ভাগ করা হয়। এই যে প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক, ধর্মীয় বিষয়, উপজাতীয় সংক্রান্ত বিষয়গুলো সংরক্ষিত বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়। এই বিষয়গুলো গভর্নর জেনারেল তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এটা পরিচালনা করতেন। আবার দেখা যায় আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, এই সকল বিষয়গুলো হস্তান্তরিত বিষয়ের মধ্যে ছিল। এই বিষয়গুলো গভর্নর জেনারেল দেখা যায় আইন পরিষদের নিকট যে দায়ী মন্ত্রিসভার সাথে পরামর্শক্রমে দেখা যায় এটা পরিচালনা করতেন। তো তারপরে কেন্দ্রের দ্বৈত শাসন যেন যুক্তরাষ্ট্রীয় আদালত। এখানে 3 জন সদস্য মিলে এক বিচারপতি মিলে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়। এই যুক্তরাষ্ট্রীয় আদালতের কাজ হচ্ছে 1925 সালে ভারত শাসন আইনের মূলত বিশ্লেষণ করা আর হচ্ছে বিভিন্ন যে সরকারের মধ্যেকার যে বিরোধ সৃষ্টি হয় এটা মূলত মীমাংসা করা তার হচ্ছে অন্যতম কাজ। তবে এখানে এই আদালতের রায়ের বিরুদ্ধে দেখা যায় আবার ব্রিটেনে প্রিভি কাউন্সিলে আপিল করা যেত। তারপরে যুক্তরাষ্ট্রের নতুন প্রদেশ সৃষ্টি, সিন্ধু ও উড়িষ্যা নামে নতুন প্রদেশ দুইটি গঠন করা হয়। তারপরে ভারত থেকে বার্মাকে পৃথক করে স্বতন্ত্র একটি গভর্নর জেনারেলের অধীনে এটা শাসন পরিচালনা করার ব্যবস্থা করা হয়। তাছাড়া মুসলমান প্রতিনিধিত্ব, এখানে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য 1/3 মুসলমান সদস্য গ্রহণের ব্যবস্থা করা হয়। তাছাড়া মুসলমান ও অন্যান্য যে সংখ্যালঘু রয়েছে তাদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা করা হয়। প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এখানে দেশীয় রাজ্যগুলো যে 11টি রাজ্য ছিল এখান থেকে 6টি রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়, যেমন বাংলা, মুম্বাই, তারপরে মাদ্রাজ, বিহার, যুক্তপ্রদেশ আর হচ্ছে আসামের মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন করা হয়। আর বাদ বাকি 5টি যে প্রদেশ রয়েছে সেখানে এককক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখা হয়। তারপরে রাজপ্রতিনিধির পদ সৃষ্টি করা হয়। এখানে দেখা যায় এই পদে মূলত একই ব্যক্তি কিন্তু রাজপ্রতিনিধি পদে বহাল থাকতে পারতেন। গভর্নর জেনারেল সে একই ব্যক্তি মূলত এই তার যে রাজপ্রতিনিধির পদটা রয়েছে গভর্নর জেনারেল এটা করতে পারতেন। তারপরে রয়েছে যে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগ। 1925 সালে ভারত শাসন আইনের মাধ্যমে দেখা যায় প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার আর ডেপুটি স্পিকার নিয়োগের ব্যবস্থা করা হয়।
তো আমরা 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট সম্পর্কে জানলাম, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন তোমরা কিন্তু যদি প্রশ্নে আসে তোমাদের 1919 সালের ভারত শাসন আইনের সাথে 25 সালের ভারত শাসন আইনের যে তুলনামূলক আলোচনা করো, তোমরা এর মাধ্যমে কিন্তু করতে পারবা। যেমন এখানে প্রদেশে দ্বৈত শাসন, তারপরে এখানে যেটা যুক্তরাষ্ট্রীয় আদালত, এটা কিন্তু ছিল না এখানে। তারপরে হচ্ছে আরো কিছু কিছু বিষয়, যেমন 1919 সালে ভারত শাসন আইনের সাথে 1925 সালে ভারত শাসন আইনটা তুলনামূলক আলোচনা করা যায়। এটা তোমরা একটু খেয়াল করে দেখবা আর কি। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।